নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান হেল্পলাইন। এবং হেল্পলাইন নিয়ে আমরা এগিয়ে চলবো। অনুষ্ঠানে বেশ কিছু রোগ নিয়ে আমাদের এখানে আলোচনা হয়, এবং শুধু আলোচনা রোগ নিয়ে হয় তা বললে ভুল হবে। তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত সমস্যা থেকে আমরা বেরিয়ে কি করে আসবো সেই নিয়ে থাকে আমাদের আলোচনা, এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদের এই অনুষ্ঠানে আসেন, তাদের মূল্যবান তাদের পরামর্শ আমাদের দেন এবং গাইডলাইন্স তাদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। আজকে যে বিষয়বস্তু হেল্পলাইনে তা হচ্ছে গোড়ালি ব্যথা। মূলত আমরা গোড়ালি ব্যথার প্ল্যান্টার ফ্যাসাইটিস নিয়ে কথা বলবো। এই প্ল্যান্টার ফ্যাসাইটিস কি এবং কেন হয়, কিভাবে আমরা এই প্ল্যান্টার ফ্যাসাইটিস থেকে বেরোবো, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা এগিয়ে চলবে হেল্পলাইনে। এবং অবশ্যই আমাদের সঙ্গে যেহেতু রয়েছেন ডক্টর হীরক বিশ্বাস, অনেক অনেক স্বাগত জানাবো ডাক্তারবাবুকে। ডক্টর হীরক বিশ্বাস একজন ব্যথা বিশেষজ্ঞ আপনারা জানেন, এবং সহকারী অধ্যাপক স্বাগত মেডিকেল কলেজে। সরাসরি ডাক্তারবাবুর কাছে যাবো যে এই যে গোড়ালি ব্যথার তো অনেক রকম কারণ আমরা পাই, এবং আজকে যেহেতু মূলত আমাদের আলোচনার বিষয়বস্তু প্ল্যান্টার ফ্যাসাইটিস, প্রথমেই বলবো যে অনেকের কাছে অজানা এই রোগটি, সেটি কি একটু জানবো। হ্যাঁ, গোড়ালি ব্যথা তো অনেক কারণে হয়, আর্থ্রাইটিস ডিফারেন্ট বিভিন্ন রকমের, কিন্তু আজকের বিষয়টা আমরা সিলেক্ট করেছি প্ল্যান্টার ফ্যাসাইটিস। তার কারণ হচ্ছে আমাদের পেন ক্লিনিকে মানে অধিকাংশ পেশেন্ট মানে প্ল্যান্টার ফ্যাসাইটিস নিয়ে আসে। তো সেই কারণেই এটা আমাদের একটা জনগণের অ্যাওয়ারনেসের দরকার আছে বলেই আমি মনে করি। তো হ্যাঁ, তো প্ল্যান্টার ফ্যাসাইটিস যদি একটু বুঝিয়ে বলতে হয়, আমাদের পা দুই দিকের পাই একটা আর্চ থাকে, মানে একটা কার্ভ, আপনারা নিশ্চয়ই জানেন যে একটা কার্ভ থাকে। এবার কার্ভটাকে একটা ব্যান্ড টিস্যু যেটাকে বলে ফাসা, সেইটা আমাদের কার্ভটাকে মেনটেন করে, এরকম একটা এখান থেকে শুরু করে আঙুলের দিকগুলোতে। তো এইটাই হচ্ছে প্ল্যান্টার ফাসা। তো প্ল্যান্টার ফাসাতে প্রদাহ হয়, সেই কারণেই প্ল্যান্টার ফাসাইটিস হয়, এবং এটার জন্যই যে ব্যথা যন্ত্রণাটা আমরা অনুভব করি সেটাকেই আমরা প্ল্যান্টার ফাসাইটিস বলি। তো এটাই অ্যাকচুয়ালি প্ল্যান্টার ফাসাইটিস। আচ্ছা, এবারে বলবো এটা হয় কেন, আমাদের জানতে হবে। এবার দেখুন, আমরা প্ল্যান্টার ফাসাইটিস ক্লিনিক্যালি বা পেশেন্টের যেসব পেশেন্ট আমাদের কাছে যে কমপ্লেনগুলো করে সেইগুলো দেখেই আমরা কিন্তু ডায়াগনোসিস মানে দেখেই মানে প্রথমেই আমরা প্ল্যান্টার ফাসাইটিস বুঝে ফেলি। কারণ হচ্ছে এটার আপনি যদি ইনভেস্টিগেশনে যান, কোনো রকমের আপনি ল্যাবরেটরি রিপোর্ট বা ইমেজিং এইসব স্টাডিতে কোনো রকম আপনি মানে অস্বাভাবিক কিছু পাবেন না। হ্যাঁ, প্ল্যান্টার ফাসাইটিসে অস্বাভাবিক কিছু পাওয়া যায় না, মানে এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসই হয়। তো সেই কারণে আমরা ভালো করে ক্লিনিক্যাল ডায়াগনোসিস নিই। খুব রেয়ার কিছু অ্যাটিপিক্যালভাবে প্ল্যান্টার ফাসাইটিস প্রেজেন্ট করে। তো আমাদের কাছে কীরকম হিস্ট্রি দেয়, যেরকম আমাদের যে মানে পায়ের আমরা বিশেষ করে এখনকার দিনে স্টাইল ফ্যাশনের যুগে রেইজড হিল, এটা তো আমাদের ইয়ে করতে হয়। তো আমাদের পায়ের যে মুভমেন্ট, তাতে রেইজড হিলে আমাদের ডরসিফ্লেকশন, ভালো করে বাংলায় বললে আমাদের পাটা যে উপরের দিকে যে মুভমেন্ট হয় এটাকে বলে ডরসিফ্লেকশন। তো ডরসিফ্লেকশনটা আমাদের যদি কম হয় তাহলে প্ল্যান্টার ফ্যাসাইটিস খুব বেশি হয়। তো আমাদের যখনই রেইজড হিল শু পরি সেক্ষেত্রে ডরসিফ্লেকশনটা অ্যাফেক্টেড হয়। তো এটা একটা মানে সবচেয়ে মূল কারণ হিসাবে আমরা ধরি। আর একটা রেইজড হিল পরার ফলে আর একটা পায়ের মোশন যেটা হয়, যে প্রোনেশন মোশন, মানে পাটা মিডিয়াল মানে ভেতরের দিকে বেন্ট হয়ে যায়, তো সেটাও একটা কারণ। তো মূলত এর ফলে কি হয়, প্ল্যান্টার ফাসার উপর একটা অসামঞ্জস্যপূর্ণ একটা চাপ পড়ে, সেই চাপটাই মূল কারণ। তাছাড়া আপনি রক্ত পরীক্ষা করে ইমেজিং স্টাডি করে কোনো ধরনের অস্বাভাবিক কিছু ধরা পড়ে না। খুব অ্যাটিপিক্যাল কিছু ক্ষেত্রে মানে পেশেন্ট ব্যথা বলে, তো তাদের ক্ষেত্রে এরকম রেইজড হিলের কোনো ইয়ে নেই। তবে ওবেসিটি তো অবশ্যই আমাদের ব্যথা যন্ত্রণার জন্য ওবেসিটি আমরা পরবর্তী কোনো একটা ইয়েতে ওবেসিটিটা ডিসকাস করব, কারণ ওবেসিটি আমাদের খুব চ্যালেঞ্জ। ওবেসিটির ফলে আমাদের অনেক ধরনের ব্যথা আমাদের রুগীরা মানে সাফার করে। তো প্ল্যান্টার ফ্যাসাইটিসেও ওবেসিটি কিন্তু একটা কারণ হিসাবে আমরা ধরি। আর দীর্ঘক্ষণ ধরে যারা দাঁড়িয়ে কাজ করেন, বিশেষ করে আর্মিদের মধ্যে, আমাদের সিকিউরিটি, পুলিশ, এদের মধ্যে একটা প্ল্যান্টার ফ্যাসাইটিসের চান্স থাকে। সেটাও হচ্ছে আমাদের মানে পায়ের উপর প্রেশার বেশি পড়ার জন্য। এছাড়া
আমাদের মানে ল্যাব রিপোর্ট বা ইমেজিংয়ে আমরা কিছু পাই না, শুধুমাত্র এই প্লান্টার ফাসার উপর একটা অসামঞ্জস্যপূর্ণ বা অসম একটা প্রেশার পড়ার ফলেই আমরা মানে হাইপোথেটিক্যালি এটা ধরে নেওয়া যায় প্লান্টার ফাসাইটিসটা হয়ে থাকে। আমাদের মুভমেন্ট মানে আমরা যে হাঁটি, এই অনেক সময় হাঁটার বলা হয় যে ভুল মানে স্টেপ ফেলাতেও অনেক সময় সমস্যা তৈরি হয়, এই প্লান্টার ফাসাইটিস কি সেভাবে আসতে পারে? একদম, হাঁটার ফলে কিভাবে হয়, ব্যাক ইয়েতে হাঁটছি আমাদের একটু মাসকুলোস্কেলেটাল সিস্টেম দেখলে বোঝা যাবে আমাদের পেছনে একটা কাপ মাসেল থাকে, কাপ মাসেলের সাথে কিন্তু নিচে যে হাড়টা থাকে ক্যালকেনিয়াম, তার নিচ থেকে প্লান্টার ফাসাটা সামনের দিকে অ্যাটাচমেন্ট হয়। তো এইবার কাপ মাসেলে যদি আমাদের আনডিউ বেশি মানে স্ট্রেচ থাকে, সেক্ষেত্রে কিন্তু প্লান্টার ফাসাইটিস সেই রোগীদের প্লান্টার ফাসাইটিস হওয়ার চান্স বেশি থাকে। তো আমরা সেক্ষেত্রে মানে ট্রিটমেন্টের সময় আমি ওটা একটু বলে দেবো যে প্লান্টার ফাসা যখন আমাদের এক্সট্রিম লেভেলের ট্রিটমেন্ট করতে হয় তখন কিন্তু পায়ের মানে পেছনের দিকের মাসেলটা অনেক সময় রিলিজ করতে হয়। আর আপনি যেটা বললেন হাঁটার সাথে, তো হাঁটার জন্য তো আমাদের এই ব্যাক যে কাপ মাসেল এটা ইম্পর্টেন্ট। তো যেসব রোগীর কাপ মাসেলের প্রবলেম থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু প্লান্টার ফাসাইটিস হওয়ার চান্স একটু বেশি থাকে। আচ্ছা, আর কোন কোন ধরনের পেশেন্টদের এই রোগ মানে সাধারণ মানুষের এই রোগটা হওয়ার চান্স থাকে প্লান্টার ফাসাইটিস? এবার দেখুন, আমরা ক্লিনিক্যালি যেটা হয় ডায়াবেটিস যাদের বেশি থাকে তাদের তো সমস্ত রকমেরই ব্যথা যন্ত্রণার চান্স বেশি থাকে, কারণ ডায়াবেটিস এমন একটা অসুখ, এতে আমাদের মাসেলের যে টেন্ডন মানে মাসেল বোনসের সাথে যেখানে অ্যাটাচ থাকে সেই জায়গাগুলো অ্যাফেক্টেড হয়। এটা ইন জেনারেল ডায়াবেটিক মানে রুগীদের ক্ষেত্রে প্লান্টার ফ্যাসাইটিস এবং সব ধরনেরই টেন্ডিনাইটিসগুলো বেশি হয়। এছাড়া আমাদের থাইরয়েড যাদের থাকে, থাইরয়েডের যারা থাইরয়েড জনিত সমস্যাতে ভোগেন, বিশেষ করে হাইপোথাইরয়েডের জন্য ফুলে যাচ্ছে এটা, হ্যাঁ ওষুধ যেগুলো খান, হাইপোথাইরয়েডে আমাদের সমাজে বেশি পাওয়া যায় আমাদের সোসাইটিতে। তো থাইরয়েড যেসব রুগীরা থাইরয়েড জনিত সমস্যা ভোগেন তাদেরও প্লান্টার ফ্যাসাইটিস বা যে কোনো ধরনের টেন্ডিনাইটিস যে কোনো ব্যথা তাদের অনুভূতিটাও বেশি হয়। এবং থাইরয়েডের একটা ধর্ম হচ্ছে আপনি যেটা বললেন একটু আগে যে আমাদের সাবকিউটেনিয়াস ফ্যাট টিস্যু এগুলো থাইরয়েডে বেশি হয়, তো যথারীতি প্রেশার এফেক্টটা অনেক বেশি হয় থাইরয়েডে। তো সেই কারণে থাইরয়েড, ডায়াবেটিস এই দুটোকে আমি মোটামুটি একটা মেজরিটি কারণ হিসেবে মানে আমরা রুগীদের মধ্যে এটা দেখতে পাই। এটা হলে প্লান্টার ফ্যাসাইটিসের চান্স অনেক বেশি থাকে। আর একটা জিনিস যেটা আমাদের মানে সাধারণ মানুষের মধ্যে একটা প্রচলিত কথা আছে, যেটা হচ্ছে হাড় বেড়ে যাওয়া। হাড় বেড়ে যাওয়াটা প্লান্টার ফ্যাসাইটিসের সাথে কিন্তু খুব চালু একটা কথা। হাড়, কারণ আমরা যখন এক্স রে দেখি, নিজের এক্স রেটা তো প্রথমে আমরা নিজেরাই দেখি, তো তখন নিচের দিকে একটা স্পার্ক পাওয়া যায়, সেটাকে ওই ক্যালকেনিয়াল স্পার্ক বলি আমরা। আর পেছন দিকে আবার অ্যাচালিস টেন্ডনে ওখানে একটা স্পার্ক পাওয়া যায়। তো এইগুলো দেখে আমাদের যথারীতি মনে হতো ওটা অনেকটা কাঁটার মতো একদম, তো ওইটা দেখে আমাদের মনে হতো আর এটার সাথে বোধহয় আমাদের ব্যথার একটা সম্পর্ক আছে। কিন্তু আমাদের এখনকার দিনের মেডিকেল সায়েন্স হচ্ছে এভিডেন্স বেসড মেডিসিন। তো এখানে কার কিছু মনে হলে তো সেটা হয় না, আমাদের স্টাডি হয়। তো স্টাডিতে দেখা গেছে যে এই স্পারের সাথে কোনো সম্পর্ক নেই, এটা পুরোপুরি প্ল্যান্টার ফাসা বা যে আমি ব্যান্ডের মতো একটা ফিতের মতো যে জিনিসটা বললাম, আমাদের পা এরকম পায়ের যে কার্ভ স্ট্রাকচার এখান থেকে এই পর্যন্ত যে ফিতের মতো একটা ফাসা থাকে, সেটার সমস্যা। আমরা প্রথমত বলবো যেটা আপনি খুব আমাদের একটু সচেতন করলেন যে ক্যালকেনিয়াস স্পুরের ক্ষেত্রে আমরা ভাবি ওটাই আমাদের একমাত্র গোড়ালির যন্ত্রণা। এটা কিন্তু ভেবে থাকেন সবাই, ওটা দেখলেই তখন বলে ডাক্তারবাবু আমার হাড় বেড়ে গেছে, আমার হাড়েরই সমস্যা এটা একটা। হ্যাঁ, ওটার জন্যই ব্যথা হচ্ছে, তার মানে ওটার জন্য ব্যথা হচ্ছে অ্যাজ সাচ তা নয়। আমি ট্রিটমেন্টের জায়গায় যাব যে চিকিৎসা রয়েছে, যেখানে অত্যাধুনিক এখন আমাদের চিকিৎসা পদ্ধতি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই প্ল্যান্টার ফ্যাসাইটিসের ক্ষেত্রে কিভাবে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে আস্তে আস্তে সুস্থ হয়ে যেতে পারি, মানে নর্মাল লাইফে চলে আসতে পারি। দেখুন, ব্যথা যন্ত্রণা আমি চিকিৎসা শুরু করার পর থেকে একটা জিনিস উপলব্ধি করেছি যে ফিজিক্যাল মেডিসিন এটা আমাদের মানে
সবচেয়ে এফেক্টিভ ট্রিটমেন্ট মেথড। আমরা এইটাকে যদি ঠিক করে করাতে পারি আমাদের ওষুধের প্রয়োজনীয়তাটা অনেকটাই কমে যায় বা প্রায় জিরোই হয়ে যায়। তো এবার এখানে ফিজিক্যাল মেডিসিনটা আমরা কিভাবে করাই, আমরা কিন্তু এখানে ফিজিক্যাল মেডিসিনই করাই। আমরা বললাম যে কয়েকটা মুভমেন্ট, আমাদের পায়ের কয়েকটা মুভমেন্ট, একটা হচ্ছে ইংরেজিটা, এটা আমাকে ব্যবহার করতেই হচ্ছে বারবার, ডরসিফ্লেকশন, মানে আমাদের পায়ের পাতাটা উপর দিকে তোলাটার যে মুভমেন্টটা, এইটা কম হয়। এবার এই ধরনের রুগীরা বলে আমি সকালবেলার প্রথম পাটা যখন ফেলছি অসহ্য যন্ত্রণা, তারপরে একটা একটা করে স্টেপ ফেলতে ফেলতে এটা কিছুটা কমে যায়, কিছুটা কমে, নর্মাল হয়ে গেলে তো আর আমাদের কাছে আসে না, কিছুটা হয়তো কমে, কিন্তু আমার কাজ, দৈনন্দিন কাজে আমার যথেষ্টই অসুবিধা হয়, কিন্তু প্রথম স্টেপটা বা প্রথম কয়েকটা স্টেপ অসহ্য যন্ত্রণা। তো এটার কারণই হচ্ছে আমাদের ঘুমের সময় ডরসিফ্লেকশন, যেটা ওই মুভমেন্টটা কিন্তু আমাদের হয় না, বা ওই ধরনের রুগীদের ডরসিফ্লেকশনটা বিভিন্ন স্ট্রাকচারাল কারণে ওনাদের কমই থাকে। ডরসিফ্লেকশনটা যখনই কম থাকে তখন প্ল্যান্টার যে ফাসা তার মানে স্ট্রেচ বা টেনশনটা অনেক বেশি হয়। তো এটা একটা কারণ। তো আমরা ফিজিক্যাল থেরাপিতে কি করি, ফিজিক্যাল থেরাপিতে রেজড হিল পরা আমরা কি করে বারণ করব, আমাদের তো এটা স্টাইল, তো আমাদের দৈনন্দিন জীবনের এটা অঙ্গ। তো সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল রিভার্স করতে বলি, রিভার্স ফ্রিকুয়েন্ট শু, রেজড হিল আমার মিডিয়াল থেকে ল্যাটারাল, মানে মিডিয়াল বলতে আমার শরীরের ভেতর দিক আর বাইরের দিক। এবার আপনি কল্পনা করুন আমি কখনো এইভাবে অ্যাঙ্গেল করে দিলাম, এইভাবে অ্যাঙ্গেলটাতে আমাদের প্ল্যান্টার ফাসাইটিসটার চান্স অনেক বেশি। আমি যদি এই অ্যাঙ্গেলটাকে এইভাবে করে দিই, সেই ধরনের জুতো আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে রেজড হিল পরলেও, রেজড হিলের পরে আমি রিভার্স মোশনটা আমি ফিজিক্যাল থেরাপির মাধ্যমে করালাম, তাহলে কিন্তু এইগুলো আমি মানে এক্সক্লুড করতে পারি। মানে আমি রেজড হিল পড়লেও তার এফেক্টটা আমি পরে যদি ফিজিক্যাল থেরাপি তাকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিই যে আপনি যতটা ঠিক আছে আপনি ওটা ব্যবহার করলেন, কিন্তু তারপরে আপনি আবার এই মুভমেন্টটা কিন্তু আপনি করবেন একটা সময় করে দিনের মধ্যে, এটা একটা দিক। 2 নাম্বার হচ্ছে আমাদের নাইট টাইমে একটা স্প্লিন্ট ব্যবহার করি, মানে ওই যে ডরসিফ্লেকশন হচ্ছে না, তো আমি যদি ওটাকে একটা স্প্লিন্ট দিয়ে রেখে দিই, ঘুমের সময় স্প্লিন্টটা ব্যবহার করলো, এটাতে মানে প্ল্যান্টার ফাসাইটিসের ব্যথাটা মানে অনেকটাই লাঘব হয়। 3 নাম্বার হচ্ছে আমরা এক্সারসাইজ দিই। এক্সারসাইজগুলো আমি বারবার বললাম যে দাঁড়িয়ে দেয়ালের কাছে গিয়ে দুটো মুভমেন্ট, হ্যাঁ, তাতে কিন্তু ডরসিফ্লেকশনটা আমরা অনেকবার করি, এটা হয়। এগুলো কনজারভেটিভের মধ্যে ধরা হয়, তো এতে অনেকটাই রিলিফ হয়। এরপরে আমি ফার্দার যাব। হ্যাঁ, এর পরের বিষয়টা আমরা যাব যে এই যে আমরা ট্রিটমেন্টটা শুরু করলাম এই প্ল্যান্টার ফাসাইটিসের ক্ষেত্রে, এই প্রথমত বলবো এই যে ব্যথা, এটার কি একটা নির্দিষ্ট এজ আছে, এজ গ্রুপ আছে যে প্ল্যান্টার ফাসাইটিসে এই এজ গ্রুপের মধ্যেই হয়? একদম, দেখা গেছে সবই তো আমি বলেছি স্টাডির উপর এখন। তো আমরা চেম্বারে যতগুলো পেশেন্ট দেখি, এরকম গোটা দুনিয়াতে অনেক চেম্বারে অনেক সবার এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারপর এগুলোকে মেটা অ্যানালিসিস করি আমরা। তো সেক্ষেত্রে দেখা গেছে লোয়ার এজ গ্রুপে যারা ওয়ার্কিং তাদের মধ্যে এটা বেশি হচ্ছে, আপার এজ গ্রুপে 65-70 উপরে, সেখানে সেডেন্টারি যারা তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে, এটা একটা দেখা গেছে। এবার ওয়ার্কিং, হ্যাঁ, এবার ডেফিনেটলি ওয়ার্কিং লোয়ার এজ গ্রুপ যেটা আমরা 40 অ্যারাউন্ড, সেক্ষেত্রে তো ওয়ার্কিং এজ গ্রুপে এটা বেশি হয়। ওয়ার্কিং এজ গ্রুপে দেখুন সবাই তো হার্ড সারফেসের ওপর বা শু তাদের প্রত্যেকের আলাদা আলাদা, তো সেক্ষেত্রে এইগুলোই এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করে। একদম। আমরা ওই গোড়ালি, আমরা তো প্ল্যান্টার ফাসাইটিস নিয়ে আজকে আলোচনা করছি, সিমটমগুলো আপনার কাছ থেকে জানছি। নর্মালি অনেকেই বলেন যে আমি যখন কোনো রকম কোনো জুতো পরে বা শু পরে হাঁটছি, বাস আমরা কোনো স্লিপার পরে হাঁটছি, তখন আমার কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। যেই আমি স্লিপারটা খুলে মাটিতে পা রাখছি, নট নেসেসারি যে ঘুম থেকে ওঠার পর তো ব্যথা হচ্ছেই, স্লিপারটা খুলে যখন মাটিতে পা রাখছি মনে হচ্ছে যে আমার মাটিটা পার্টিকুলারলি ওই অংশটাতে এফেক্ট করছে, মানে ধাক্কা মারছে, যন্ত্রণা হচ্ছে। বুঝতে পেরেছি, এটা অনেক রুগী এসে বলে। এটাও হচ্ছে মানে হার্ডনেস, যেটা শুর দেখবেন আমরা যে শু ইউজ করি তার কিন্তু একটা সফটনেস থাকে, সেই সফটনেসটা ওই ক্ষেত্রে কিছুটা বাফার করে। এবার ওনার আর কি ব্যথা থাকেই,
ব্যথাটা যখনই মাটিতে হার্ড সারফেসে উনি দেন তখন ব্যথাটা, এটাও প্ল্যান্টার ফাসাইটিসের একটা লক্ষণ বলতে পারেন। আচ্ছা, তো এখান থেকে আমরা প্রথমে কখন আমরা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবো? কারণ আমরা যখন এক্সট্রিম পর্যায়ে চলে যাই, আপনি নিজে এত পেশেন্ট দেখেন, আপনি জানেন যতক্ষণ না এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে ততক্ষণ আমরা চিকিৎসকের কাছাকাছিও হতে চাই না, ভাবি পেন কিলার দিয়ে বোধহয় হ্যাঁ সুস্থ হবো। একদম। দেখুন, পেইন কিলারের ব্যাপারটা যখন আসে, পেইন কিলার একটা ডোজ দুটো ডোজ খেয়ে 5-7 দিনের জন্য রিলিফ থাকে, কিন্তু ওনার যেসব প্রবলেমগুলো ফ্যাক্টর এক এক করে বললাম, যেটা হচ্ছে আপনার মানে শেপ অফ দ্য শু, মানে জুতোর শেপ, তারপরে আপনার সেই জুতো পরার ফলে পায়ের মানে পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে 2 ধরনের অ্যাঙ্গেলে, তো এইগুলো ওনার তো আর চেঞ্জ হচ্ছে না, সেটার জন্য আমাদের কিছুটা পরামর্শ দরকার। আর এই পেইন কিলার খাওয়াতে প্ল্যান্টার ফাসাইটিস কিন্তু নির্মূল হয় না। আচ্ছা, এটা আমাদের জেনে নির্মূল হয় রাখাটা না। খুব দরকার যে পেন কিলার খেয়ে নিলাম ব্যথা কমে গেল ওরকম কোনো ব্যাপার না, না। একেবারে নির্মূল হয় না, ওটা আবার আসে দিন 10 পর, 2 সপ্তাহ পর আবার আসে, ওইটা নিয়েই চলতে থাকে। বা ক্রনিক্যালি তিনি ব্যথার ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েন। ব্যথার ওষুধের শরীরে বিভিন্ন অর্গানের উপর সাইড এফেক্ট আছে, সবচেয়ে বেশি ডেঞ্জার হচ্ছে কিডনির উপর সাইড এফেক্ট। তার সাথে যদি মানুষের সুগার থাকে বা ডায়াবেটিক রুগীদের আমরা সাধারণ যে ব্যথার ওষুধ সেগুলো একেবারেই ব্যবহার করি না, আমাদের মানে পেইন হ্যাবিটই রাখি না, কারণ ডায়াবেটিক পেশেন্টের কিডনির ওপর ব্যথার ওষুধের মানে মারাত্মক একটা প্রভাব আছে। তো এইসব কারণগুলো আছে ব্যথার ওষুধ। আর 2 নম্বর, ব্যথার ওষুধ আমরা যখন খাই তখন সেটা রক্তের মাধ্যমে আমার যে জায়গায় প্রয়োজন সেখানে গিয়ে অল্প পরিমাণে গিয়ে পৌঁছয়, তো সাইড এফেক্ট সব অর্গানেই হয়। তো প্লান্টার ফাসাইটিসে ওই জন্য বিশ্বজুড়ে এখন পর্যন্ত রেকমেন্ডেড যে কনসেনসাস অনুযায়ী ট্রিটমেন্ট হয় সেটা কিন্তু আমরা জায়গাতেই ওষুধটাকে প্রয়োগ করি, মানে যেখান থেকে হ্যাঁ, সূত্রপাত হয়েছে সূত্রপাত ব্যথাটা, হয়েছে সেই জায়গায়। এইবার আজকে যদি আপনি 10 বছর 20 বছর আগের কথা বলেন, তখন আমরা কিন্তু প্ল্যান্টার ফাসাইটিস আমাদের বেসলাইন অ্যানাটমিক্যাল একটা নলেজ জ্ঞান আমাদের সবার থাকে, সেই অনুযায়ী আমরা বা মানে পেশেন্ট ম্যানেজ করতে করতে একটা আমরা আগে কিন্তু ব্লাইন্ডলি আমরা দিয়ে দিতাম 10 বছর 20 বছর আগে যখন আমরা প্ল্যান্টার ফাসাইটিসে ইনজেক্টেবল ওষুধটা। এখন কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করি। এই আল্ট্রাসাউন্ড একটা যুগান্তকারী জিনিস, এতে আমরা একদম, এতে আবার ডোজটাও তখন আমাদের ওষুধের কমে যায়, একদম জায়গাতে আমরা দেখে দিতে পারি আল্ট্রাসাউন্ড প্রোবের মাধ্যমে। তো আমরা এখন মানে রোগীকে প্রথমে যেগুলো ফিজিক্যাল থেরাপিগুলো আমরা দিয়ে থাকি, তারপর আমরা বলি দেখুন কেমন থাকছেন, অনেকে কিন্তু এটাতে তাদের ঠিক হয়ে যায় ফিজিক্যাল থেরাপির মাধ্যমে। এরপর যদি আমরা দেখি যে না, ফার্দার আমাদের দরকার আছে ইন্টারভেনশন, তখন আমরা ওষুধ প্রয়োগ করি এবং সেটা আমরা আল্ট্রাসাউন্ড গাইডেড করি। অনেক সময় আমরা দেখেছি আমরা মানে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও চোট লাগে, এবার ধরুন চোট লাগলো, সেখান থেকে আমরা দেখেছি অনেক ধরনের রোগের সৃষ্টি হয়, সেখান থেকে কি এই সমস্যাটা তৈরি হতে পারে? হয়, দেখুন হয় বলবো, কিন্তু আমি ব্যথার জেনারেল যদি বলি, আমাদের কাছে মানে বেশিরভাগ রুগী এসে ক্রনিক ব্যথার সাথে একটা সম্পর্কযুক্ত আঘাতের কথা বলবেনই, এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। মানে আজকে বা 10 দিন আগে ব্যথাটা শুরু হয়েছে, কিন্তু উনি 10 বছর আগের একটা চোটের কথা বলবেন বা 5 বছর আগের একটা চোট, তো এগুলোকে আমরা খুব একটা হিসেবের মধ্যে ধরি না। কিন্তু যেটাকে ধরি সেটাও আমি স্টাডির ওপর বেস করেই বলছি, যে রানিং ট্রমা বা রানিং মানে রানার যারা অ্যাথলিট, এটা একটা স্পোর্টস প্রবলেমও বলতে পারেন। মানে এটা মেজর আমাদের যেমনি ডোমেস্টিক ভাবে হতে পারে বা স্পোর্টস ট্রমার জন্য হয়, হ্যাঁ, স্পোর্টস পার্সনদের ক্ষেত্রেও কিন্তু প্ল্যান্টার ফাসাইটিস খুব একটা ইম্পর্টেন্ট প্রবলেম। তো অবশ্যই ট্রমার সাথে সম্পর্ক আছে, কারণ এটা হচ্ছে একটা সফট টিস্যুর ব্যান্ড আমি বললাম, তো ট্রমাতে তো ডেফিনেটলি এটাতে আঘাত হতে পারে। এটা এই যে ট্রিটমেন্ট পদ্ধতি আপনার কাছ থেকে শুনছিলেন, এটা কি অনেকটা দীর্ঘসূত্রীয় নাকি না? একদমই নয়। আমি আপনাকে বললাম আমরা একটা সিটিং, দুটো সিটিং, হয়তো 2 সপ্তাহ বা 1 মাস তাদেরকে আমরা বলি যে দেখুন
ডরসিফ্লেকশনটা আপনি করুন। ডরসিফ্লেকশনে আপনার নিচের দিকে যে ফিতেটা আছে ওটা যদি স্ট্রেচিংটা হয়, সিম্পল এক্সারসাইজ আছে, টাওয়েল গামছা এগুলো দিয়ে এগুলো বোঝাতে কোনোটাই অসুবিধা হয় না, পেশেন্টও এগুলো খুব অ্যাকসেপ্ট করে। তো তারপর এগুলো দিয়ে দেখি আমরা 1 মাস দেখলাম, 2 সপ্তাহ দেখলাম, বা উনি মাঝখানে যদি এসে বলেন না ডাক্তারবাবু অসহ্য, আমাকে ঠিক করে দিন, তখন আমরা ওই যেটা বললাম আর কি ইন্টারভেনশনের মাধ্যমে আমরা ইঞ্জেকশন দিই এবং তাতে ওই সিঙ্গেল ইঞ্জেকশনেই ঠিক হয়ে যায়। তবে এই ওষুধগুলো কাজ হতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। সেই সময়টা আমরা একটু লো পোটেন্সি কোনো ব্যথার ওষুধ দিতেও পারি বা এমনি কনজারভেটিভ কিছু একটা দিয়ে রাখি সেই সময়টুকু। 1-2 সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে যায় এবং তারপরে আর কিছু প্রয়োজন মানে ইন জেনারেল কারোর দরকার হয় না। তবে এটুকু বলে রাখি, খুব রেয়ার কিছু ক্ষেত্রে প্লান্টার ফাসা পরে আবার সার্জিক্যালি, খুব রেয়ার, আমি এখনো আজ পর্যন্ত পাইনি। তবে এগুলো বলছি যে স্টাডি অনুযায়ী আমাদের তো সব কিছুর জন্যই প্রস্তুত থাকতে হয়। তো খুব রেয়ার কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ওই প্লান্টার ফাসাটাকে বা পিছনের ওই যে আমি বললাম, আপনি একবার মাঝখানে বলেছিলেন যে হাঁটার সমস্যার জন্য হয় কিনা, তো আমাদের এই যে ব্যাক যে কাপ মাসলটা আছে ওটাকে অনেক সময় রিলিজ করতে হয়, মানে পায়ের তলার ব্যথা কমানোর জন্য আমাদের উপরের মাসলকে রিলিজ করতে হয়। রিলিজ মানে হচ্ছে মানে লেন্থটাকে বাড়িয়ে দেওয়া, কোনো একটা মাসল শর্ট হয়ে গেছে সেটাকে লেন্থ বাড়িয়ে দেওয়া, সেটা তো সার্জিক্যাল ছাড়া পসিবল নয়। আদারওয়াইজ মানে সব কেসগুলোই বলবো প্রায় 99.9%ই কনজারভেটিভ ইয়েতে ঠিক হয়ে যায়। এই যে প্লান্টার ফাসাইটিস নিয়ে আপনার কাছে তো নিশ্চয়ই ডেফিনেটলি মানে প্রচুর পেশেন্ট আসে, প্রচুর পেশেন্ট মানে তাদের একটাই কমপ্লেন কি গোড়ালি ব্যথা, গোড়ালিতে ব্যথা বিভিন্ন রকমের, কেউ ভেতরের দিকে ব্যথা, কেউ বাইরের দিকে ব্যথা, কেউ চাপ দিলে ব্যথা, কেউ পা ফেললে ব্যথা, কেউ পা নড়ালে ব্যথা। ব্যথা তো মানুষ টু মানুষ ভ্যারি করে, কিন্তু ওই গোড়ালিতেই ব্যথা বলে। গোড়ালির ব্যথা এবং প্লান্টার ফাসাইটিস তার একটা দিক, আমরা আজকে ওটা নিয়ে আজকে আলোচনা করছি এবং আমাদের ক্ষেত্রে পরিচিতিটা হয়তো কি মানে সহজ, সকলের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যে আমার ব্যথা হচ্ছে গোড়ালিতে, আমার এই কারণে আমার প্রচুর ব্যথা, আমি পা ফেলতে পারছি না। কিন্তু এটা যে প্লান্টার ফাসাইটিস, এটা কিন্তু ডাক্তারবাবুর কাছ থেকে আমরা জানছি যে কেন প্রথমত হয়। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, বেসিক্যালি আমাদের আর কি কি কারণে এই রোগটিকে আমরা মানে আর ওয়েলকাম করতে পারি, আর কি কি মানে আমাদের কি কি মানে সমস্যার জন্য হতে পারে, আমাদের নিজস্ব ভুল স্টেপ বা এরকম আমরা করেই থাকি। হ্যাঁ, একটা তো হচ্ছে মানে ব্যথাটা শুরু হলো, সেটার কোনো স্টেপ না নিয়ে আমি ইগনোর করলাম, এটা একটা হতে পারে, এটা আরো বেড়ে যেতে পারে এটাই। আর তাছাড়া সুজনিত কারণেই যেটা হচ্ছে ওটা হতে পারে যে আমি তো বারবারই বলছি যে রেইজড হিল পড়ার বারণ নেই, কিন্তু রেইজড হিলের অপোজিটটাও আমাকে করতে হবে, সেটা দিনে একটা টাইম নেই, এটা করতে হবে। তো এটা তো আমাদের পার্ট অফ লাইফ, তো সেটার কারণে তো হয়। আর তাছাড়া এমনি এইটার কারণ সেইভাবে আমি বারবার আপনাদেরকে বলছি যে গোড়ালিতে ব্যথা হলে আমাদের ক্লিনিক্যালি পেশেন্ট যেসব লক্ষণগুলো বলে তাতেই আমাদের মানে জাস্ট পেশেন্ট এসে বসলো বললো, আমরা কিন্তু প্রথমেই মাথাতে ওটা কাজ করে। এরপরে আমাদের লক্ষণ শুধু কি ব্যথাই, এই প্লান্টার ফাসাইটিসের কমন লক্ষণ অনেকগুলো, কমন লক্ষণ ব্যথা, কমন লক্ষণ ব্যথা, হ্যাঁ, আপনি কোনো রেডনেস বা ফোলা এসব কিছু দেখবেন না, শুধু ব্যথা। এবার আমাদেরকে তবুও আমি গোড়ালিতে আরও তো জয়েন্ট আছে, জয়েন্টে আর্থ্রাইটিস হতে পারে, সেগুলো আমরা ক্লিনিক্যালি আমাদের যা অভিজ্ঞতা সেই দেখে ওগুলোকে এক্সক্লুড করে তারপর মানে মূলত এক্সক্লুশন ডায়াগনোসিস যে আর কোনো সমস্যা এনার নেই, এনার প্লান্টার ফাসাইটিস। এবং আমরা এখানে বোঝার চেষ্টা করি যে আমার এই যে গোড়ালিতে সমস্যাটা হচ্ছে, আমি কিভাবে কোন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবো এবং কিভাবে কোথায় গেলে আমি এখান থেকে মুক্তি পেতে পারি, এটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন থাকে। অর্থোপেডিক্সের আমরা প্রথম থেকে এগুলো অর্থোপেডিক্সের ডাক্তারের কাছেই যেতে পছন্দ করি। মানে অস্থি বিশেষজ্ঞ ডাক্তারবাবুরাই এগুলো বেশি ডিল করেন। আর এই যে পেইন মেডিসিন যেটা, এটা তো একটা রিসেন্ট মডালিটি, যদিও বিশ্বজুড়ে এটা বহু বছর আগে থেকে হয়, কিন্তু ভারতবর্ষে অ্যাওয়ারনেসটা অনেক পরে এসছে। হ্যাঁ, তো এখন পেইন ক্লিনিকে কিন্তু
আসেন, রোগীরা পেন ক্লিনিকেই আসেন। এবার পেইন মেডিসিনটা তো একটা মানে অনেকগুলো ডিসিপ্লিন নিয়ে হয়। পেইন মেডিসিনের এবার অনেকগুলো ডাক্তারবাবুই থাকেন এখানে। একটা পেইন ক্লিনিকে অর্থোপেডিক্সের ডাক্তারবাবু থাকেন, অ্যানাস্থেসিওলজিস্ট থাকেন, নিউরোলজিস্টরাও থাকেন, রিউম্যাটোলজিস্ট থাকেন, রিউম্যাটোলজিস্ট এগুলো সব সুপার স্পেশালিটি। তো এই রিলেটেড ডাক্তারবাবু ওরা ডিল করে থাকেন। আর এমনি ওভারঅল পেইন ক্লিনিক সব হাসপাতালে এখন থাকে, কর্পোরেট, গভর্নমেন্ট সব জায়গায় পেইন ক্লিনিক থাকে। আলাদা করে শুধু ডে কেয়ার পেইন ক্লিনিকও এখন বিভিন্ন জায়গায় আছে। মানে হাড়ে আমার সমস্যা হচ্ছে এবং আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কার কাছে যাব, এটা হচ্ছে বড়, মানে কোন কোন সেক্টরে গেলে আমি সুস্থ হতে পারবো। আমরা চট করে একটা কথা বলে থাকি যে পা ব্যথা হচ্ছে, যা কিছু হচ্ছে, যে কোনো একটা একটা ইয়েতে চলে যাও ডায়াগনস্টিক সেন্টারে এবং সেখান থেকে দেখিয়ে তুমি সুস্থ, কিন্তু তা নয়, স্পেসিফাই করাটা খুব দরকার। আর আমার মনে হয় এই যে পেইন সেন্টারের কথা বলছি, এগুলো তো স্পেসিফিকেশনের জায়গা একেবারেই। হ্যাঁ, ওখানে গেলে আপনাকে মোটামুটি ডায়াগনোসিস হয়ে যাবে। এবং পেইন ক্লিনিকটা এই আমি যে 4 ধরনের মূলত ডাক্তারবাবুদের কথা বললাম, এনারা পেইন ক্লিনিকের সঙ্গে রিলেটেড থাকেন। তো তারপর যদি ফার্দার সার্জিক্যাল কিছু, অর্থোপেডিক্স ডাক্তারবাবুরা তো সার্জিক্যাল কিছু যদি দরকার হয় ওনারাই ওটা করবেন, কিন্তু সার্জিক্যাল প্লান্টার ফাসাইটিসে সার্জিক্যাল কোনো ইন্টারভেনশনটা ভীষণ খুব কম ক্ষেত্রে লাগে। সেটা কখন মানে ধরুন একটা জায়গায় সার্জারি, প্লান্টার ফাসাইটিস থেকে সার্জারি পর্যায়ে পৌঁছে গেল, তাহলে সেটা কখন হয়? নিশ্চয়ই ওটা তো রেয়ারেস্ট বিষয়। হ্যাঁ, সেটা আমরা ক্লিনিক্যালি সেটা বুঝতে পারবো। ধরুন আমি আগেই বললাম যে একটা ব্যান্ড, হ্যাঁ, ফিতের মতো জিনিস, এবার সেটা আমরা বলছি যে এটাতে একটা প্রদাহ হচ্ছে এবং এটাতে অসামঞ্জস্য, মানে যেরকম টান পড়ার কথা ন্যাচারালি তার চেয়ে বেশি টান পড়ছে, তো সেটার জন্য ব্যথাটা হলো। এবার আমি যদি অস্বাভাবিক রকম, সেটা দেখা গেল সেটা আরো শর্ট হয়ে গেছে, এতটাই শর্ট হয়ে গেছে যে আমার কনজারভেটিভ, সেইগুলো আমরা তো ক্লিনিক্যালি বুঝতে পারি। সেই ধরনের ক্ষেত্রে আমরা তখন বলবো যে রিলিজ করতে হবে, যে এটা এতটাই ছোট হয়ে গেছে, এটা একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে সার্জিক্যাল টেকনিকে ওটাকে আমাকে রিলিজ করতে হবে। এক্ষেত্রে রিলিজ করা ছাড়া আর কোনো উপায় নেই, মানে বাড়াতে হবে, বাড়াতে হবে। হ্যাঁ, বাড়িয়ে দিলে যাতে মানে ওই ইয়েটা বাড়িয়ে দিলে সেই টানটা যেন না লাগে। হ্যাঁ, তখন কি অপারেশনে পড়বে? তখন সেটা আমরা ক্লিনিক্যালি যদি কখনো সেরকম প্রয়োজন হয় তাহলে আমরাই সেটাকে বলে দিই। আদারওয়াইজ আমার যদি দেখে মনে হয় যে না, এখানে আর কোনো সমস্যা নেই, ওনার মানে হাঁটুর পজিশন, হাঁটার বা ওই অপোজিট মুভমেন্ট, এইগুলো যদি করলে ঠিক হয়ে যাবে, তো আমরা ওগুলোর মধ্যেই রাখি। আর খুব বেশি দূর গেলে আমরা এই ইন্টারভেনশন ইনজেকশনের মাধ্যমে অবশ্যই সুস্থ হবে। অবশ্যই তাই। প্লান্টার ফাসাইটিস অ্যাকচুয়াল কি, গোড়ালির ব্যথার কোন পর্যায়ে এবং কেন হয় ব্যথা, আমরা কিন্তু আজকে এটা নিয়ে অনেকটাই আলোচনা করলাম। ডাক্তারবাবু কাছ থেকে আমরা জানলাম অনেক কিছু ভুল ধারণা আমাদের আছে, সেখান থেকেও কিন্তু আজকে উনি আমাদেরকে বার করলেন। আগামী দিনে আমরা আরো কিছু আলোচনা নিয়ে ডাক্তারবাবুকে নিয়ে অবশ্যই ফিরবো। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, আবারও ডাক্তারবাবু ধন্যবাদ আপনাকে জানাই। নমস্কার।